মাহবুব আজিজ, আমি আপনার কাছে আসি। আপনি কিভাবে দেখছেন যে রাষ্ট্রপতি ইস্যুতে যে ধরনের মন্তব্য এখন সামনে আসছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, যেই আলোচনাগুলো এলো আমরা দুটি দলের দৃষ্টিভঙ্গি জানতে পারলাম এবং এভাবেই তারা শুরু থেকে ভাবছেন। তবে আমরা যদি আরেকটু অন্যভাবে ভাবি, দেখুন শুভঙ্করের ফাঁকি বলে একটা ব্যাপার আছে। এই পুরো প্রক্রিয়াটিতে যে ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতির ভেতরে যে একটি ফাঁপা এবং একটা এক ধরনের পারস্পরিক অবিশ্বাস এবং কিছু খুব দ্রুত শূন্যস্থান থেকে কিছু তুলে আনবার চেষ্টাটা আপনি দেখুন যে যেমন শারমিন বললেন যে আমরা উপায় বের করে ফেলতাম যদি রাষ্ট্রপতিকেও আমরা না রাখতে চেতাম। তার মানে ওনারা জানতেন না, যারা শুধু ওনারা কেন, যেই আন্দোলনটি হয়েছে শেখ হাসিনা যে এইভাবে তাকে পালিয়ে যেতে হবে, হেলিকপ্টারে উঠে যেতে হবে, এটা কিন্তু খুব খুব যে এটা কেউ ভেবেছিল এত দ্রুত এই বিশাল দোর্দণ্ড প্রতাপশালী স্বৈরাচারী ভেঙে পড়ে যাবে তাসের ঘরের মতো। একদম ভোটবিহীন স্বৈরাচারের যে একদম কিছু থাকে না, এটা আবারও প্রমাণ হলো। কিন্তু সেখানে কোনো একটা রাজনৈতিক শক্তি এটা নেতৃত্বে ছিল না, যেটা আমরা 90-তে দেখেছিলাম 3 দলীয় একটা ঐক্যজোট রাজনৈতিক শক্তি ছিল। এইখানে বিএনপি থাকলেও ঠিক সম্মুখ সারিতে ছিল না, জামাত তো ছিলই না প্রকাশ্যে, তারা বিভিন্ন গুপ্তভাবে ছিল বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রছাত্রীরা নেতৃত্বে। তারা সেই অর্থে রাজনৈতিকভাবে অভিজ্ঞ ছিল না, যেই কারণে 5ই আগস্ট এরকম একটা বড় ঘটনা ঘটে যাবার পর এমন কিছু উপদেষ্টা আমরা খুঁজে পেলাম যারা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকেই এই গণঅভ্যুত্থানের সাথে কারো কোনো সরাসরি সংশ্লিষ্টতা নাই। এবং আপনি দেখুন যে যিনি প্রধান তিনি তখন ফুটবল অলিম্পিয়াডে অংশ নিচ্ছিলেন। এমনও আমরা এক সংস্কৃতি উপদেষ্টা পেলাম যিনি অস্ট্রেলিয়ায় বসে 3-4টে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন এবং তিনি এসে মুক্তিযুদ্ধ নিয়ে বয়ান শুরু করলেন, যেটার সাথে এই গণ অভ্যুত্থানের কোনো সম্পর্কই ছিল না। গণ অভ্যুত্থানে বরং আমরা অসাম্প্রদায়িক গান শুনেছি 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্টে। আমরা তখন ওই ইনকিলাব ধ্বনি শুনি নাই, আমরা শুনেছিলাম মুক্তির ও মন্দিরে সোপানতলে গান। সেই গানগুলো ধীরে ধীরে অপসৃত হলো, মুক্তিযুদ্ধের উপর আক্রমণ শুরু হলো। আমরা দেখলাম যে যারা শ্রদ্ধেয় ব্যক্তি তাদেরকে নানানভাবে গালিগালাজ করা হচ্ছে, বলা হচ্ছে মুজিব কাল্ট বানিয়েছে আওয়ামী লীগ। এই গণ অভ্যুত্থানের সাথে এই ফ্যাসিবাদের সাথে মুজিব কিভাবে প্রাসঙ্গিক হয় সেটা কিন্তু আমরা বুঝলাম না। আমরা দেখলাম 32 নম্বর ভাঙা হচ্ছে এবং বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। বুলডোজার পকেটে নিয়ে যাওয়া যায় না, তার মানে সরকারি পৃষ্ঠপোষকতা ছিল। ছায়ানট এবং উদিচিতে হামলা হলো, দেশ জুড়ে কনসার্ট বন্ধ হয়ে গেল, গণমাধ্যমে হামলা হলো, সাংবাদিকদের পুড়িয়ে মারবার চেষ্টা করা হলো। তখন কিন্তু উপদেষ্টারা অধিকাংশ কেন সকলেই নিষ্ক্রিয় ছিলেন। এখন যেই তাদের দায়িত্ব শেষ হয়ে গেছেন তারা আবার সুশীল সমাজে ফিরে আসবার জন্য দেখে কান্নাকাটি শুরু করেছেন। তখন তারা পদত্যাগ করতে পারতেন যে আমরা এইরকম ডানপন্থার বিকাশ চাই না। যখন তারা এরকম করছেন, অর্থাৎ এই সাম্প্রদায়িকতা এবং ডানপন্থাকে উস্কানি দেবার পেছনে, প্রশ্রয় দেওয়ার পেছনে সরকারের হাত আছে। এবং এই যে নির্বাচনের মাধ্যমে যা আমরা দেখলাম যে 80 বছরে যা ঘটেনি, পুরো ভারতীয় উপমহাদেশে একটা ধর্মীয় সাম্প্রদায়িক দল হিসেবে জামাতে ইসলামী প্রথমবারের মতো প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হলো। এখন এই যে নির্বাচনটি হলো 12ই ফেব্রুয়ারির আগে 3 সপ্তাহ আগে তারেক রহমান সাহেব কিন্তু সরাসরি বলেছেন যে এই দেশে বিশ্বাসী অবিশ্বাসী এমনকি যারা ঠিক কোনো কিছুর মধ্যে নাই, সংশয়ী, তাদেরও সমান অধিকার থাকবে। আমরা গত 50 বছরে কোনো প্রধান নেতার মুখে কিন্তু সরাসরি এরকম ধর্ম নিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক বক্তব্য শুনি। পুরো জাতি কিন্তু এই ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে গেল এবং আপনি দেখুন যে 2 হাত ভরে তারা বিএনপিকে ভোট দিল, 2/3 আসনে তারা জয়ী হলো। এখন যেই সংসদটি আগামীকালকে বসতে যাচ্ছে, আমরা দেখতে চাই যে বিএনপি কি শুধু ভোটের বৈতরণী পারের জন্যই মুক্তিযুদ্ধকে অস্ত্র করলো কিনা। কারণ তাদের সাথে তো জামাতের একটা ঐক্য আমরা দেখেছি, কিন্তু সেই ঐক্যের পরিণতিও আমরা দেখেছি। জামাতকে আজকে এই পর্যায়ে আনার ক্ষেত্রে আওয়ামী লীগেরও যথেষ্ট অবদান আছে। আওয়ামী লীগ তাদেরকে পেলে পুষে একসময় বড় করেছে, বাকিটা করেছে বিএনপি। আওয়ামী লীগ বিএনপির ঘাড়ে তারা উঠে চড়ে যেই 3 থেকে 4% তাদের ভোট ছিল সেই ভোট তারা নিয়ে গেছে 36%-এ। সাথে সাথে তারা এখন তারুণ্যদীপ্ত যে শক্তি এনসিপিকে সাথে নিয়েছে, তারা ফিল্টার করে ফেলতে চাচ্ছে 71-এর বিতর্কিত ভূমিকা। অর্থাৎ যখন যাকে প্রয়োজন জামাত তখন তার ঘাড়ে সওয়ার হয়েছে। কাজে এইরকম পরিস্থিতিতে এই শুভঙ্করের ফাঁকিগুলো যদি আপনি একটু দেখুন, যে এই জায়গায় যে সরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকার, তারা প্রায় জেহাদ ঘোষণা করলেন আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগ দুরাচার করেছে, দুঃশাসন করেছে, খুন করেছে, তার জন্য আওয়ামী লীগকে আপনি ফাঁসি দেন,
করেন, বিচার করেন, কিন্তু পুরো আওয়ামী লীগকে আপনি জাতীয় ঐক্যমত্য কমিশনেও ডাকলেন না, আপনি জাতীয় পার্টিকে ডাকলেন না জাতীয় ঐক্যমত্য কমিশনে, আবার নির্বাচন করতে দিলেন। আপনি সব কিছুর মধ্যে কেমন যেন একটা জোড়াতালি মানে ব্যাপার। আপনি বলছেন যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে আকাঙ্ক্ষা থেকে আসলে এই সংস্কার কমিশন হয়েছিল, জাতীয় ঐক্যমত কমিশন হয়েছিল, সেখানে আপনি মনে করেন যে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো উচিত ছিল? অবশ্যই, কারণ হচ্ছে জাতীয় পার্টি যেভাবে একটিও আসন এবার পেল না, মানুষ প্রত্যাখ্যানের সুযোগ পেল, আওয়ামী লীগকে তো আপনি প্রত্যাখ্যানের সুযোগটা দেবেন। আপনি যখন সিদ্ধান্ত নিলেন আওয়ামী লীগকে আসতে দেব না, তার মানে আপনি আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন, আওয়ামী লীগকে আপনারাই তো মজলুম পরিণত করে দিচ্ছেন। অর্থাৎ আপনি জোর করবেন কেন? আওয়ামী লীগ যদি তারা বলতো যে আমরা শেখ হাসিনা ছাড়া আসবো না, যা বলার তারা তো অহংকার ছাড়া কিন্তু আমি কথাই একটি বলতে প্রশ্ন পারে না। আপনাকে করি, জি। আওয়ামী লীগের আমরা একজন নেতাকেও আমরা দেখলাম না যে দাঁড়িয়ে বলবে যে এটা অন্যায় হয়েছে, আমরা অপরাধী, সেটা বা আওয়ামী আমি লীগের অপরাধী। সমস্যা। আপনি কিন্তু সরকার হিসেবে আপনি প্রতিপক্ষ হতে পারেন না, কিন্তু আমরা যখন সরকারের দিক থেকে বা যারা এখানে এই জুলাই জাতীয় সনদে যারা স্টেক হোল্ডার্স ছিল, যে রাজনৈতিক দলরা ওখানে গেছে, জি। তারা তো সকলেই সেই আওয়ামী লীগের দ্বারা ভুক্তভোগী। আপনার কি মনে হয় যে এই যে 24-এর আন্দোলনে সকল দল মত নির্বিশেষে মানুষকে যায়নি, যারা কোনো রাজনৈতিক দলের অংশীদারি নয়, পেশাজীবীরা যায়নি, সবাই গেছে, দল লক্ষ লক্ষ ছেড়ে মানুষ গেছে, কিন্তু গেছে। আওয়ামী লীগ না, একটা পার্টি। আওয়ামী লীগের বিষয়টা হচ্ছে কি, যখন আপনি দেখুন যে আমাদের তো ইতিহাস তো 2 বছরের না, 5 বছরের না, একটা পরিবারের ইতিহাস থাকে 150 বছরের, আপনার বাবা, তার দাদা, তার দাদা। আমাদের যে দেশের যে একেবারে তৃণমূল থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল, আপনি যখন তাকে এভাবে জোর করে, আপনার ভাই যদি ডাকাত হয় বা খুনি হয়, আপনি কি তাকে পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবেন? আমি বলবেন না আপনি তুমি খুনি, আমি তোমাকে দেবো না, তা পারবেন না। আপনি খুনিকে আপনি বিচার করবেন, আপনি সেই বিচারের কি আইসিটি? আমার মনে হয় যে সেই বিচারটা বিচারের জন্যই তো আমরা যেন অপেক্ষা আমি একটু আছে। শেষ করি। যতখানি আগ্রহী ছিল এই আওয়ামী লীগকে ঠেকানোর জন্য সরকার, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে, নির্বাচনের প্রশ্নে সরকার কি ততখানি উৎসাহী ছিল শুরু থেকে? নাকি তাদের কয়েকজন উপদেষ্টাকে আমরা তালবাহানা করতে দেখেছি যে দেশে অনিশ্চয়তা, দেশে নিরাপত্তাহীনতা, দেশে নানান রকম মব সন্ত্রাস ইত্যাদি নানান রকম কিছু সামনে ঠিক আছে, এনে আমি আপনার নির্বাচনকে, আপনি কি আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন? I got your point. আমি I got বলতে your point. চাচ্ছি কিন্তু my point যে is যে অন্তর্ভুক্তি হলো সরকার সমাজ। কিন্তু রিকনসিলিয়েশনের কথা বলেছিল, যদিও রিকনসিলিয়েশনের জন্য সেই উদ্যোগ আমরা একটা কমিশন করা হবে আমরা শুনেছি, করা হয়নি সেটা। এবং মুখে এক পাশাপাশি কথা বলা, মুখে এক কথা বলা। আওয়ামী লীগেরও কাউকে কিন্তু আমরা অনুশোচনা আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগের ব্যাপারটা আওয়ামী লীগ বুঝুক, আওয়ামী লীগকে জাতীয় পার্টি হিসেবে বানাই দিতে আপনার অসুবিধা কোথায়? আপনি কেন মানুষকে লাল কার্ড দেবার সুযোগটা দেবেন না? আমরা 4 জনে মিলে বসে ঠিক করবো এই কুদ্দুস বেটা খারাপ, আমরা কে সেটা ঠিক করা? আচ্ছা, আপনি সেই ম্যান্ডেট আপনার নেই। ঠিক আপনি আছে, জাতীয় ঐক্যমত্য কমিশন করছেন 33টি দলের মাধ্যমে, আপনারা সংবিধানের মূল স্তম্ভ বাদ দিয়ে দিচ্ছেন। ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এই ম্যান্ডেট আপনাদেরকে কে দিয়েছে? এবং এই কয়েকজন মানুষ যারা দেশেই থাকে না, তারা আমাদের দেশের মানুষের পালস বোঝে, এই 71 তারা বোঝে, এই মুক্তিযুদ্ধটা। বাংলাদেশপন্থী রাজনীতি মানে কি? জামাতের সাথে বসে বাংলাদেশপন্থী রাজনীতি করা যায়? আপনি ধর্মনিরপেক্ষতাকে দেশ থেকে তুলে দেওয়ার আপনি কে?